2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে বঙ্গ বিজেপির জন্য সবথেকে বড় লজ্জার কারণটা নির্বাচনের ফলাফল ছিল না। তার কারণ নির্বাচনে তো হার জিত হতেই থাকবে, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু তার থেকেও বেশি যেটা বঙ্গ বিজেপির লজ্জার কারণ ছিল সেটা হচ্ছে তার কর্মী সমর্থকদের পাশে গিয়ে না দাঁড়ানো। ভোট পরবর্তী হিংসার যে খবর উঠে এসেছিল সেই সময় কর্মী সমর্থকরা যেভাবে আক্রান্ত হয়েছিলেন তাদের পাশে বড় বড় নেতারা থাকেননি, তারা হাত গুটিয়ে বাড়ির মধ্যে বসে থেকেছেন। এমনকি বড় নেতারা ফোন সুইচ অফ করে বাড়ির মধ্যে সেধিয়ে বসেছিলেন, তাদেরকে মোটেই কর্মী সমর্থকদের পাশে দেখতে পাওয়া যায়নি। এইটা কিন্তু আরো বড় একটা লজ্জার বিষয় ছিল। এবং এইবার 2024-এর নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন আবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এবং আবারও সেই একই অভিযোগের পুনরাবৃত্তি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু এটা অবশ্যই প্রশংসা করতে হয়, যেটা প্রশংসা করার মতো রয়েছে সেটা করতেই হবে, যে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে এই নির্দেশ কিন্তু চলে এসেছে পশ্চিমবঙ্গের বিজেপির লোকসভা নির্বাচনে এবারে যারা প্রার্থী হয়েছিলেন তাদের প্রতি, যে যেখানে আপনি দাঁড়িয়েছিলেন সেখানে আপনি হারুন বা জিতুন, নিজের লোকসভা কেন্দ্রে আপনাকে ফিরে যেতে হবে এবং সেখানে আক্রান্তদের পাশে আপনাকে থাকতেই হবে, আপনাকে দাঁড়াতেই হবে। এবং এই নির্দেশ আসার পর দেখা যাচ্ছে দিলীপ ঘোষ তিনি বর্ধমান দুর্গাপুরে চলে গেছেন, লকেট চট্টোপাধ্যায় হুগলিতে গেছেন, খগেন মুর্মু হরিশ্চন্দ্রপুর চাঁচল এই সমস্ত জায়গায় যাবেন বলে জানা যাচ্ছে, পুরুলিয়ায় চলে গেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। এবং তারই সঙ্গে এখানে এটা বলার কথা যে দেখুন, যারা আক্রান্ত হচ্ছেন কর্মী সমর্থক তাদের পাশে গিয়ে দাঁড়ানোটা মানবিকতার খাতিরে তো ডেফিনেটলি দরকার, যে যারা আপনার হয়ে লড়াই করেছে আপনার জন্য আর যারা মার খাচ্ছে তাদের পাশে আপনি থাকবেন, এটাই খুব স্বাভাবিক। তারই সঙ্গে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করা যায়, যদি আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান আপনি কিন্তু তাহলে এটাকে একটা ইস্যু হিসেবে মানুষের সামনে নিয়ে আসতে পারবেন, যেখানে মাথায় রাখতে হবে বছর ঘুরলেই কিন্তু 2026-এর যে বিধানসভা নির্বাচন তার প্রস্তুতি ডাক চলে আসবে। এবং সেই সময় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আমি তো ওনার হয়ে লড়েছিলাম, আমার পাশে তো উনি থাকলেন না, অত্যাচারের সময় উনি উধাও হয়ে গেলেন, এর থেকে আমি ওনার জন্য লড়েছিলাম, তারপর যখন অত্যাচার নেমে এসেছে উনিও আমার জন্য লড়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে থেকেছেন, বলা কর্মী সমর্থকদের সংখ্যা যেরকম বাড়বে একই সঙ্গে এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে যে পশ্চিমবঙ্গে যদিও ভোট পরবর্তী হিংসা বহু বছরের একটা ফেনোমেনন, কিন্তু তারপরেও এই ইস্যুটাকে কিন্তু একটা ইস্যুতে পরিণত করে মানুষের সামনে রাখা যায়, এই নিয়ে চর্চা আরও বাড়ানো যায়। আরও বিশেষ করে এটা বিরোধী রাজনৈতিক দলের জন্য একটা বেনিফিট হিসেবে পরবর্তী নির্বাচনে কাজ করতে পারে, যেহেতু শাসক দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে হার জিতের ফারাকটা কয়েকটা পার্সেন্টেজ পয়েন্টের। আপনারা জানেন শুভেন্দু অধিকারী আজ ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনে ফাইনালি গিয়ে পৌঁছেছিলেন, সেখানে গিয়ে রাজ্যপালের সঙ্গেও তিনি দেখা করেছেন। এবং এইখানে রাজ্যপাল বলেন যে সাধারণ মানুষ, নিরপরাধ মানুষকে এই রাজ্যে বন্দুকের নলের সামনে দাঁড় করানো হচ্ছে, এই রাজ্যের সরকার সাংবিধানিক কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে, আমি রাজ্যপাল হিসেবে একেবারেই চুপ করে থাকবো না। তারই সঙ্গে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যপালকে সমস্ত কথাই জানানো হয়েছে, আমি বলেছি যে এই রাজ্যে 4টি স্তম্ভই আক্রান্ত, 4টি স্তম্ভই ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় প্রচুর মানুষের রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে, বাতিল করার হুমকি দেওয়া হচ্ছে, তারই সঙ্গে বাড়িতে যে গরু ছাগল রয়েছে সেগুলো পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে একটা মিটিং আজকে হয়েছে সেখানে রাজ্যপাল বাংলায় বেশ কিছু বক্তব্য রেখেছেন, তিনি বাংলা শিখছিলেন এই খবর তো আমরা আগেই পেয়েছি, এবং আজ যে বক্তব্য রাজ্যপাল রেখেছেন সেখানে দুটো খুব সুন্দর কথা উনি বলেছেন, আমি সেই দুটো কথা আপনাদের একবার শোনাতে চাই। প্রত্যেকেই যেন বুঝতে পারে বিনাশকালে বিপরীত বুদ্ধি, যদি না বদলাতে পারে তবে পুনর্মূর্ষিকা পাবো, পুনর্মূর্ষিকা পাবো। ধন্যবাদ। বিনাশকালে বিপরীত বুদ্ধি, যে কথাটা আপনারাও অনেকেই ব্যবহার করেছেন এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ঘটনার জন্য। এবং তারই সঙ্গে আরেকটা কথা রাজ্যপাল যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুনর্মূষিক ভব। ইঁদুর নিজেকে বড় ভাবতে ভাবতে দৈব বলে একদিন সে সিংহতেও পরিণত হতে পারে, কিন্তু সেই সিংহর যদি অহংকার এমন জায়গায় পৌঁছে যায় যে অহংকারী পতনের মূল কারণের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু সে আবারও ইঁদুরেই পরিণত হয়, এটাই কিন্তু হওয়ার রয়েছে। যাই হোক, তারই সঙ্গে এই খবরও আগে থেকেই পাওয়া গেছে যে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে 4 জনের একটি কমিটিকে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের এই ভোট পরবর্তী হিংসার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তারা খতিয়ে দেখবেন। এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচনের পরে এই রকম ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি একমাত্র পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। এই যে 4 জনের যে টিমটা আসছে তার নেতৃত্বে থাকবেন, জানা যাচ্ছে এই কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করবেন বিপ্লব দেব, এবং তারই সঙ্গে আরও 3 জন সাংসদ কিন্তু এই টিমে
থাকবেন, তারা আসবেন, সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং অবশ্যই সেই রিপোর্ট তারা জমা দেবেন কেন্দ্রীয় বিজেপিকে। জেপি নাড্ডা এই দল গঠন করে দিয়েছেন এবং তারা পশ্চিমবঙ্গের সবকিছু খতিয়ে দেখবেন। এখন কথাটা হচ্ছে, এই যে রিপোর্ট তৈরি হবে, রিপোর্ট জমা দেওয়া হবে, সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে একটা তর্কাতর্কি শুরু হবে। এক দলের বক্তব্য হবে এই রিপোর্টে যা লেখা আছে সব মিথ্যে কথা, একদম বানিয়ে বানিয়ে বলা হচ্ছে, এই রাজ্য সরকারকে বাংলাকে বদনাম করার জন্য এসব কথা বলা হচ্ছে। আরেক দিকের মানুষজন বলবেন না, এই রিপোর্টে যা লেখা আছে সব সত্যি কথা, একেবারে লাইন বাই লাইন আমরা সত্যি ছাড়া একটাও মিথ্যে কথা লিখিনি। কিন্তু এতে কাজটা কি হবে? এর আগে আমরা বহু কমিটিকে আসতে দেখেছি, পশ্চিমবঙ্গে বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেছেন, বিভিন্ন রিপোর্ট তারা জমা দিয়েছেন, কিন্তু তারপর কাজ খুব একটা কিছু হয়নি, কোনো দিকে কিছু এগোয়নি। এই একটা ক্ষণিকের তর্কাতর্কিতে বাজার গরম হয়েছে, এছাড়া আর কিছু হয়নি। তাহলে এই ঘটনা নিয়ে বেটার ইম্প্যাক্ট, মানে ভোট পরবর্তী হিংসাকে নিয়ে আরও বেটার ইম্প্যাক্ট কি তৈরি করতে পারে যদি এই কমিটি তৈরি করতে না পারে? এটাকে নিয়ে একটা বেটার ইম্প্যাক্ট তৈরি করতে পারেন শুভেন্দু অধিকারী, এবং তিনি যে জিনিসটা করার প্রচেষ্টা করছেন সেটাই তিনি সফল হলে তার একটা বেটার ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনারা জানেন শুভেন্দু অধিকারী অলরেডি কিন্তু ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত যারা, তাদের নিয়ে আজ রাজভবনে গেছেন এবং সেখানে গিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। আপনারা এটাও জানেন যে ইনিশিয়ালি প্রাথমিকভাবে তিনি যখন রাজভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন তাকে যেতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। তারপরে সেটা নিয়ে শুভেন্দু অধিকারী আদালতে গেছেন, লড়াই করেছেন, ফাইনালি তিনি সেই অনুমতি নিয়ে এসেছেন এবং গেছেন। এই যে গোটা ঘটনা শুভেন্দু অধিকারী যেটা ঘটিয়েছেন সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতে বাধ্য, বিশেষ করে শহুরে ভোটারদের মধ্যে, যেটা এবারের নির্বাচনে একটা ট্রেন্ড হিসেবে সামনে উঠে এসেছে যে পশ্চিমবঙ্গের শহুরে ভোটারদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী এই যে কাণ্ডটা ঘটিয়েছেন, একেবারে কলকাতার বুকে বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের একেবারে হৃদয়ে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন, মিডিয়া ওয়ন্ট বি এবল টু ইগনোর ইট। এখন আপনি দেখুন, এই পশ্চিমবঙ্গের শহরে যে মানুষজন থাকেন, ভোট পরবর্তী হিংসা সম্পর্কে তারা জানেন, কিন্তু তারা খুব ভালোভাবে বিষয়টা অনুধাবন করতে পারেন না। তার কারণ এই ধরনের হিংসাতে সবথেকে বেশি যাদের আক্রান্ত হতে দেখা যায় তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম বা মফস্বলের মানুষজন। সেক্ষেত্রে শহরের মানুষজন এই খবরগুলো জানলেও তারা কিন্তু এটাকে সঠিকভাবে অনুধাবন করতে পারেন না। এবার যখন তারা একদম চোখের সামনে দেখতে পাবেন যে কাদের নিয়ে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং রাজভবনে তিনি যাচ্ছেন, বা যদি এরপর যে অবস্থানের কথা তিনি বলছেন সেটাও তিনি করতে পারেন, শহুরে ভোটাররা, শহুরে বাঙালি, দে উইল বি এবল টু পুট আ ফেস ইন দ্য ইনসিডেন্ট, এবং তার একটা বড়সড় প্রভাব কিন্তু তাদের উপরে পড়তে বাধ্য। শুভেন্দু অধিকারী এই কর্মসূচি যদি আজকে মালদা বা বনগাঁ বা আপনি ধরুন পুরুলিয়াতে করতেন, তাহলে কিন্তু মিডিয়া সেটাকে ইগনোর করলেও করতে পারত। কলকাতার বুকে একেবারে যেটা হচ্ছে সেটা তো মিডিয়া ইগনোর করতে পারবে না, এবং এই কারণেই আপনি দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কলকাতায় এসে বিক্ষোভটা দেখান, যাতে আরো বেশি করে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আরো বেশি করে মিডিয়া কভারেজ পাওয়া যায়। তারই সঙ্গে আপনারা জানেন শুভেন্দু অধিকারী কিন্তু রাজভবনের সামনে, ঠিক যে জায়গাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন 100 দিনের কাজের টাকা নিয়ে, সেইখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্নায় বসতে চেয়েছে। সম্ভবত অনুমতি তিনি কলকাতা পুলিশের কাছ থেকে পাবেন না, এবং খুব সত্যি কথা বলতে গেলে আদালতের কাছ থেকে এই অনুমতিটা নিয়ে আসাটাও যথেষ্ট চাপের বিষয়। কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারী আদালতে এই যুক্তিটা তুলে ধরবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ওই জায়গায় বসে অবস্থান করতে পারেন, তাহলে বিরোধী দল কেন পারবে না, বিরোধী দলনেতা কেন সেখানে অবস্থান করতে পারবেন না। এবার এই যুক্তিটাই কিভাবে আদালতে পেশ করা হয়, কতটা সেটা ধোপে টেকে কিভাবে সওয়াল হয়, তার উপর নির্ভর করছে যে তিনি পারমিশন পাবেন কিনা। কিন্তু শুভেন্দু অধিকারী এটা যদি করতে পারেন, যদি রাজভবনের সামনে এইভাবে তিনি ধর্নায় বসে যেতে পারেন, অবস্থান করতে পারেন, অবশ্যই এবারে লোকসভা নির্বাচনে বিজেপির যে সমস্ত নামগুলো নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে, রেখা পাত্র বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাদেরকেও তিনি নিশ্চয়ই মঞ্চে নিয়ে আসবেন। সেক্ষেত্রে অন্তত 5 দিন, যতদিন এই অবস্থানটা চলবে, মিডিয়া কিন্তু এটাকে ডেফিনেটলি কভার করবে, এবং পশ্চিমবঙ্গের মিডিয়ায় এটা ছাড়া খুব বেশি কিছু দেখতে পাওয়া যাবে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ধর্ণা অবস্থানে বসেছিলেন, সারা দিন কিন্তু খবরে এটাই দেখানো হতো যে কে কি বলছেন, কি হচ্ছে না হচ্ছে। শুভেন্দু অধিকারী যদি সেটা করেন তাহলেও কিন্তু এটাই হবে। তারই সঙ্গে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এরপর একজন কেন্দ্রীয় নেতা, ন্যাশনাল একটা ফেস, তাকেও এই মঞ্চে নিয়ে আসবেন, এবং সেক্ষেত্রে ন্যাশনাল মিডিয়া কভারেজটাও কিন্তু পাওয়া যাবে। ইট উইল বি অ্যান ইভেন্ট যদি শুভেন্দু অধিকারী সফলভাবে এই কর্মসূচিটা করতে পারেন। এবং এই গোটা জিনিসটা হলে কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে যেরকমটা দেখা গেছে যে বিজেপি একটু ব্যাকফুটে চলে গেছে, সেখান থেকে কিন্তু বিজেপি কিছুটা আবার সামনের সারির দিকে এগিয়ে আসতে পারে। দেখুন, হিংসা পশ্চিমবঙ্গে বন্ধ হবে না। বহু বছর ধরে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গের মানুষ দেখে আসছেন এবং বহু বছরে আমরা এটাও বুঝে গেছি যে এটা বন্ধ করা সম্ভব নয়, কিছুতেই হবে না। অভ্যেস যায় না মোলের মতো একটা ব্যাপার হয়ে গেছে, একেবারেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু তাও এটা হয়েই চলেছে। এবার বন্ধ যদি না করা যায় তাহলে নেক্সট বেস্ট থিংটা কি হতে পারে? সব থেকে ভালো হতো এই হিংসা বন্ধ করা গেলে। যদি বন্ধ করা না যায় তাহলে তারপরের সব থেকে ভালো জিনিসটা কি হতে পারে? সেটা হচ্ছে এটা নিয়ে আরো বেশি করে কথা বলা, এটা নিয়ে আরো চর্চা করা, আরো বেশি করে মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া, এটার একটা বড় ইম্প্যাক্ট তৈরি করা, এটাকে একটা ইস্যুতে পরিণত করে সামনে নিয়ে আসা, প্রয়োজন হলে বা সম্ভব হলে ন্যাশনাল ইস্যুতে পরিণত করা, যাতে আরো বেশি মানুষ এই বিষয়টা নিয়ে কথা বলতে বাধ্য হন। এখন সেটাই হয় কিনা দেখার বিষয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।